হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব পেপটাইড, পলিপেপটাইড এবং পেপটাইড বন্ড অফ অ্যামিনো অ্যাসিড নিয়ে। তো প্রথমেই আসছি পেপটাইড। তো পেপটাইড কি? পেপটাইড হলো একটা কম্পাউন্ড যার মধ্যে অ্যাটলিস্ট দুটো অর মোর দেন দুটো, মানে অ্যাটলিস্ট টু অর মোর দেন টু অ্যামিনো অ্যাসিড থাকে এবং সেই অ্যামিনো অ্যাসিডগুলি একে অপরের সাথে পেপটাইড বন্ড দিয়ে যুক্ত থাকে, সেটাকে বলা হয় পেপটাইড। তো পেপটাইড যেটার মধ্যে কিনা মোর দেন 12 অ্যামিনো অ্যাসিড এবং লেস দেন 20 অ্যামিনো অ্যাসিড প্রেজেন্ট, সেগুলোকে বলা হচ্ছে অলিগোপেপটাইড। এবং যেসব পেপটাইডের মধ্যে অ্যাকচুয়ালি মোর দেন 50 অ্যামিনো অ্যাসিড প্রেজেন্ট থাকে সেগুলোকে বলা হচ্ছে পলিপেপটাইড। তো পলিপেপটাইড চেইন, একটা পলিপেপটাইড চেইনের মধ্যে মোর দেন 50 অ্যামিনো অ্যাসিড থাকে যারা কিনা একে অপরের সাথে যুক্ত থাকে পেপটাইড বন্ড দিয়ে। ঠিক আছে, তো এইবার আমরা দেখে নেব পেপটাইড বন্ড কিভাবে ফর্ম হয়। তো এখানে আমরা দুটো অ্যামিনো অ্যাসিড দেখতে পাচ্ছি, দুটো অ্যামিনো অ্যাসিডের মধ্যে কিভাবে বন্ড, পেপটাইড বন্ড ফর্ম হবে। এবং দুটো অ্যামিনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ড একমাত্র ফর্ম হয় বিটুইন দ্য আলফা কার্বক্সিল গ্রুপ এবং আলফা NH2 গ্রুপ অফ পেপটাইড বন্ড বিটুইন টু অ্যামিনো অ্যাসিড তখনই ফর্ম হবে বিটুইন আলফা কার্বক্সিল গ্রুপ অফ ওয়ান অ্যামিনো অ্যাসিড উইথ দ্য আলফা NH2 গ্রুপ অফ আনাদার অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, তো এখানে আলফা বলতে কি বোঝানো হচ্ছে? আলফা বলতে এখানে দ্য কার্বক্সিল গ্রুপ যেটা কিনা আলফা কার্বনের সাথে অ্যাটাচ এবং NH2 গ্রুপ যেটা কিনা আলফা কার্বনের সাথে অ্যাটাচড। তো আলফা কার্বন বলতে কি বলা হয়? আলফা কার্বন হলো গিয়ে সেই কার্বনটা, দ্য ফার্স্ট কার্বন যেটার সাথে ফাংশনাল গ্রুপ অ্যাটাচড হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি COOH গ্রুপটা আমার ফাংশনাল গ্রুপ, যেটার সাথে যেটা অ্যাটাচ আছে আমার ফার্স্ট যে কার্বনটার সাথে সেটাকে আমি বলছি আলফা কার্বন। আর এখানে NH2 গ্রুপটা যে ফার্স্ট কার্বনের সাথে অ্যাটাচ আছে সেটা হলো কি আমার আলফা কার্বন। তো আলফা কার্বনের সাথে অ্যাটাচড COOH এবং আলফা কার্বনের সাথে অ্যাটাচড NH2 গ্রুপের মধ্যে একমাত্র পেপটাইড বন্ড ফর্মেশন হবে। ঠিক আছে, তো আমরা এবার দেখব OH গ্রুপ ফ্রম COOH অ্যান্ড একটা হাইড্রোজেন ফ্রম NH2, এদের এই দুটোর যে হাইড্রোজেন এন্ড OH আছে এই দুটো অ্যাজ আ ওয়াটার মলিকিউল রিলিজ হয়ে যাবে এবং এদের মধ্যে একটা বন্ড ফর্ম হবে বিটুইন CO অ্যান্ড NH এবং এই বন্ডটাকে বলা হচ্ছে পেপটাইড বন্ড। এই বন্ডটাই হলো কি আমাদের পেপটাইড বন্ড এবং এই কম্পাউন্ডটা, টোটাল কম্পাউন্ডটাকে এখন আমরা বলবো ডাইপেপটাইড। দুটো অ্যামিনো অ্যাসিড দুজনের মধ্যে পেপটাইড বন্ড ফর্ম করবে এবং ডাইপেপটাইড তৈরি হবে এবং একটা হাইড্রোজেন, একটা ওয়াটার মলিকিউল রিলিজ হবে। তো দুটো অ্যামিনো অ্যাসিডের জন্য আমার পেপটাইড বন্ড ফর্মেশন হচ্ছে একটা। তো এরপর যদি আমি আরেকটা অ্যামিনো অ্যাসিড অ্যাড করতে চাই তো তখন আরেকটা অ্যামিনো অ্যাসিড আসবে যার আলফা NH2 গ্রুপ এই আলফা COOH গ্রুপের সাথে রিঅ্যাক্ট করে পেপটাইড বন্ড ফর্ম হবে এবং একটা ওয়াটার মলিকিউল রিলিজ হবে। তো সেরকম করে আমি ট্রাইপেপটাইড পাবো। তো তিনটে অ্যামিনো অ্যাসিডের জন্য আমার তখন পেপটাইড বন্ড কটা হবে? দুটো। ঠিক আছে, তো এইভাবে যদি আমি কোনো সময় 100টা অ্যামিনো অ্যাসিডের একটা পলিপেপটাইড চেইন তৈরি করি তখন আমার টোটাল পেপটাইড বন্ড কতগুলো হবে? তখন আমার টোটাল পেপটাইড বন্ড হবে N-1, মানে 100টা অ্যামিনো অ্যাসিড -1, 99টা পেপটাইড বন্ড আমার তখন থাকবে। তার মানে আমার 99টা ওয়াটার মলিকিউল রিলিজ হবে। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস, সেটা হলো গিয়ে একটা পলিপেপটাইডের মধ্যে যে ফার্স্ট অ্যামিনো অ্যাসিডটা থাকবে সেটার মধ্যে একটা NH2 গ্রুপ ফ্রি থাকবে, সেটাকে বলা হচ্ছে N টার্মিনাল। এবং সেই পলিপেপটাইডটার মধ্যে যে লাস্ট অ্যামিনো অ্যাসিডটা থাকবে সেটার মধ্যে একটা COOH গ্রুপ ফ্রি থাকবে, সেটাকে বলা হবে C টার্মিনাল। তো ফার্স্ট অ্যামিনো অ্যাসিডটা হবে N টার্মিনাল যেখানে NH2 থাকবে এবং লাস্ট অ্যামিনো অ্যাসিডটা যেটা COOH থাকবে সেটাকে বলা হবে C টার্মিনাল। ঠিক আছে, তো C টার্মিনালেই সবসময় অ্যামিনো অ্যাসিড অ্যাড হতে থাকবে। ঠিক আছে, আর এই যে পেপটাইড বন্ডটা আছে এই পেপটাইড বন্ডটার একটা পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার আছে ডিউ টু রেজোন্যান্স। তো এইখানে এই পেপটাইড বন্ডে তিনটে স্ট্রাকচার অ্যাভেলেবেল হয় যার মধ্যে একটা ইকুইলিব্রিয়াম একটা থাকে। তো এটার মধ্যে একটা পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার হয়। তো এই যে ডবল বন্ডটা এটা পজিশন চেঞ্জ হতে থাকে রেজোন্যান্সের জন্য। তো এখানে দেখা যায় একটা ডেল্টা মাইনাস এবং ডেল্টা প্লাস একটা চার্জের ডিফারেন্স হয়, চার্জের একটা পোলার রিজিয়ন তৈরি হয়। তো এখান থেকে বন্ডটা
ইন্টারচেঞ্জ করে, মানে পজিশন চেঞ্জ করে। তো এইভাবে একটা ডবল বন্ড, এখানে একটা ডবল বন্ড, পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার এখানে একটা শো করে ডিউ টু রেজোনেন্স। তো এইরকম পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার অফ পেপটাইড বন্ডে এরকম পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টারের জন্য এই পেপটাইড বন্ডটা রিজিড প্ল্যানার স্ট্রাকচার হয়। এই যে পেপটাইড বন্ডের যে স্ট্রাকচারটা হবে এটা একটা রিজিড প্ল্যানার স্ট্রাকচার হবে, ঠিক আছে। তো এটাই হলো কি আমাদের পেপটাইড, পলিপেপটাইড এবং পেপটাইড বন্ড অফ অ্যামিনো অ্যাসিড। এইবার আমরা ডিসকাস করব যে একটা অ্যামিনো অ্যাসিড বা একটা প্রোটিনের একটা কতগুলো অ্যামিনো অ্যাসিড একটা জুড়ে গিয়ে একটা যখন প্রোটিন তৈরি হয় তখন তাদের মলিকুলার ওয়েটে কিভাবে ডিফার হয়, তো সেটারই আমরা ক্যালকুলেশন করব থ্রু সাম নিউমেরিক্যালস, ঠিক আছে। তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা হলো কি, ইফ অ্যান অ্যামিনো অ্যাসিড হ্যাভ মলিকুলার ওয়েট অফ 75, যদি একটা অ্যামিনো অ্যাসিডের মলিকুলার 75 হয়, তাহলে then what will be the molecular weight of dipeptide and pentapeptide of same amino acid, তাহলে সেই অ্যামিনো অ্যাসিডটার ডাইপেপটাইড এবং পেন্টাপেপটাইডের মলিকুলার ওয়েট কত হবে। তো প্রথমে আমরা দেখব যে একটা অ্যামিনো অ্যাসিড যার মলিকুলার ওয়েট 75, আরেকটা সেম অ্যামিনো অ্যাসিড যার মলিকুলার ওয়েট 75, তো এই দুটোর মধ্যে বন্ড ফর্ম হয়ে যদি ডাইপেপটাইড হয় তাহলে আমার মলিকুলার ওয়েট কত হবে। তো 75 প্লাস হয়ে আমার 150 হওয়ার কথা, কিন্তু হচ্ছে না, কারণ এদের মধ্যে যে বন্ড ফর্মেশন হবে পেপটাইড বন্ড ফর্মেশন, সেটার জন্য একটা ওয়াটার মলিকিউল রিলিজ হয়। তো সেই জন্য আমার ওয়াটার মলিকিউলের যে মলিকুলার ওয়েটটা সেটাকে আমাকে মাইনাস করতে হবে। তো 150 থেকে আমি 80 মাইনাস করছি 132, এটা হলো কি আমার ডাইপেপটাইডের মলিকুলার ওয়েট। তো আমার এবার পেন্টাপেপটাইডের মলিকুলার ওয়েট কত হবে, তো সেটা জানার আগে আমরা একটা ফর্মুলা বার করব, সেটা হলো ফর 2 অ্যামিনো অ্যাসিড, দুটো অ্যামিনো অ্যাসিডের জন্য আমার পেপটাইড বন্ড কটা হচ্ছে একটা, তাহলে 5টা অ্যামিনো অ্যাসিডের জন্য আমার পেপটাইড বন্ড কত হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি 5টা অ্যামিনো অ্যাসিড পরপর পেপটাইড বন্ড দিয়ে যুক্ত আছে। তো এদের মধ্যে যে পেপটাইড বন্ড টোটাল কটা আছে, 1 2 3 4টে, তো 5টা অ্যামিনো অ্যাসিডের জন্য 4টে পেপটাইড বন্ড হয়। তো সেরকম করে একটা আমরা ফর্মুলা পেতে পারি, ফর n অ্যামিনো অ্যাসিড, n নাম্বার অফ অ্যামিনো অ্যাসিডের জন্য পেপটাইড বন্ড কত হবে, n-1, যদি 100টা হয় 100-1, তাহলে 100টা অ্যামিনো অ্যাসিড দিয়ে যদি একটা পলিপেপটাইড তৈরি হয় তার মধ্যে পেপটাইড বন্ড থাকবে 100-1 99টা, তার মানে 99টা ওয়াটার মলিকিউল রিলিজ হলে সেই প্রোটিনটা তৈরি হবে, ঠিক আছে। তো এখানে আমি আমার পেন্টাপেপটাইড কি করে পাবো, তো পেন্টাপেপটাইডের মলিকুলার ওয়েট কত হবে, তো 75 হলো আমার একটা অ্যামিনো অ্যাসিডের মলিকুলার ওয়েট ইনটু 5, পেন্টাপেপটাইড মানে 5 অ্যামিনো অ্যাসিড, তো 5 ইনটু 75 মাইনাস আমার পেপটাইড বন্ড কটা হবে, পেপটাইড বন্ড হবে আমার 5 n-1, মানে 5-1 4, তো 4টে ওয়াটার মলিকিউল আমার রিলিজ হবে, তো 4 ইনটু 18, তো এটা করে আমার 303 ডাল্টন, তো এটা হলো আমার সেই পেন্টাপেপটাইডের মলিকুলার ওয়েট, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনটা কি আছে, নেক্সট হলো ইফ আ প্রোটিন হ্যাভ 100 অ্যামিনো অ্যাসিড রেসিডিউ দেন ক্যালকুলেট দ্য মলিকুলার ওয়েট অফ দ্যাট প্রোটিন, যদি একটা প্রোটিনের মধ্যে 100 অ্যামিনো অ্যাসিড থাকে, 100 খানা অ্যামিনো অ্যাসিড থাকে, তাহলে তার মলিকুলার ওয়েট কত হবে। তো এখানে আমরা একটা জিনিস দেখতে হবে যে অ্যাভারেজ মলিকুলার ওয়েট অফ অ্যামিনো অ্যাসিড, যেটা আমাদের মনে রাখতে হবে, সেটা হলো 128, একটা অ্যামিনো অ্যাসিডের অ্যাভারেজ মলিকুলার ওয়েট আছে 128 ডাল্টন। তো আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের এখানে দেখার, সেটা হলো অ্যাভারেজ মলিকুলার ওয়েট অফ অ্যামিনো অ্যাসিড ইন প্রোটিন, প্রোটিনের মধ্যে একটা অ্যামিনো অ্যাসিডের যে মলিকুলার ওয়েট এবং নেচারে নর্মাল ইন্ডিভিজুয়াল একটা অ্যামিনো অ্যাসিডের যে এভারেজ মলিকুলার ওয়েট দুটো সেম নয়। অ্যাভারেজ মলিকুলার ওয়েট অ্যামিনো অ্যাসিড ইন প্রোটিন সেটা হলো 128 মাইনাস 18, কারণটা কি, কারণটা হলো গিয়ে প্রোটিনের মধ্যে আর পলিপেপটাইডের মধ্যে যে অ্যামিনো অ্যাসিডগুলো থাকে সেগুলো পেপটাইড বন্ড ফর্মের মাধ্যমে নিজেদের মধ্যে যুক্ত থাকে। তো পেপটাইড বন্ড ফর্ম হলে আমরা জানি একটা ওয়াটার মলিকিউল রিলিজ হয়। তো প্রোটিনের মধ্যে যত অ্যামিনো অ্যাসিড থাকবে, একটা যত পেপটাইড বন্ড থাকবে, একটা করে পেপটাইড বন্ড রিলিজ হবে, একটা করে ওয়াটার মলিকিউল রিলিজ হবে। তো ওয়াটার মলিকিউলের আমাদের মলিকুলার ওয়েটটা এটার থেকে বাদ দিতে হবে। তো আমাদের অ্যাভারেজ মলিকুলার ওয়েট অফ অ্যান অ্যামিনো অ্যাসিড ইন প্রোটিন সেটা হবে 110 ডাল্টন। তো আমার 100টা অ্যামিনো অ্যাসিডের জন্য আমার টোটাল মলিকুলার ওয়েট কত হবে প্রোটিনটার, তো 100 ইন্টু 110 হলো গিয়ে আমার মলিকুলার ওয়েট, মাইনাস করতে হবে যতগুলো পেপটাইড বন্ড আছে। তো কতগুলো পেপটাইড বন্ড আছে 100টার জন্য, 100 মাইনাস 1, তাহলে 99টা আমার পেপটাইড বন্ড,
তার মানে আমার 99টা ওয়াটার মলিকিউল রিলিজ হবে, তার মানে 99 ইন্টু 18, তো টোটাল আমার 9218 ডাল্টন হলো কি আমার 100টা অ্যামিনো অ্যাসিডের কোনো প্রোটিনের মলিকিউলার ওয়েট। ঠিক আছে, নেক্সট দেখবো আমি, ইফ আ মলিকুলার ওয়েট অফ গ্লাইসিন ইজ 75 ডাল্টন দেন ক্যালকুলেট এ সার্কুলার পলিমার অফ 20 গ্লাইসিন। একটা গ্লাইসিনের মলিকুলার ওয়েট যদি 75 হয় তাহলে একটা সার্কুলার পলিমার যার কিনা যেটার মধ্যে কিনা 20 অ্যামিনো অ্যাসিড আছে সেটার মলিকুলার ওয়েট কত হবে। তাহলে এখানে আমরা একটা নর্মাল জিনিস দেখছি যে 5টা অ্যামিনো অ্যাসিড যদি তাদের মধ্যে পেপটাইড বন্ড দিয়ে যুক্ত থাকে তাহলে একটা লিনিয়ার 5টা অ্যামিনো অ্যাসিড, তাহলে তাদের 5টার মধ্যে তাহলে পেপটাইড বন্ড কত হবে, 1 2 3 4টে পেপটাইড বন্ড রয়েছে। তাহলে সেই সেম 5টা অ্যামিনো অ্যাসিড যদি সার্কুলার পলিমার হয় তখন তাদের মধ্যে পেপটাইড বন্ড কটা হবে, 1 2 3 4 5টা। তাহলে 5টা অ্যামিনো অ্যাসিডের সার্কুলার পলিমারের জন্য 5টা পেপটাইড বন্ড হচ্ছে, কিন্তু সেম 5টা অ্যামিনো অ্যাসিডের লিনিয়ার পলিমারের জন্য 4টে পেপটাইড বন্ড হচ্ছে। তো এই ক্ষেত্রে এবার আমরা দেখব যে আমার সার্কুলার পলিমার অফ 20 গ্লাইসিনের ক্ষেত্রে আমার মলিকুলার ওয়েটটা কত হবে। তো 75 হলো আমার মলিকুলার ওয়েট ইনটু 20 গ্লাইসিন মাইনাস আমার কতগুলো পেপটাইড বন্ড হচ্ছে, 20 পেপটাইড বন্ড হচ্ছে, এখানে 19 হবে না, n-1 হবে না কারণ এটা সার্কুলার। তো 20 ইনটু 18 হলো কি আমার ওয়াটারের মলিকুলার ওয়েট, 20টা আমার ওয়াটার মলিকিউল রিলিজ হচ্ছে। তো সেক্ষেত্রে আমার 1104 ডাল্টন হবে কি আমার সার্কুলার পলিমার অফ 20 গ্লাইসিনের মলিকুলার ওয়েট। ওকে, এটাই হলো কি মলিকুলার ওয়েট অফ প্রোটিন অ্যান্ড অ্যামিনো অ্যাসিড ক্যালকুলেশন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।